ক্লাস 9-এর ছাত্ররা, আজকে আমি তোমাদের এই অধ্যায়ের আরেকটা নতুন অংশ, নতুন টপিক পড়াবো। তা হলো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি আলোচনা করব। কি কারণে আমরা দেখব, আগে আমরা দেখলাম যে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছে। এবার সেই জায়গাটাকে একটু এগিয়ে নিয়ে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার বিভিন্ন কারণগুলো আমরা এখন একটু দেখব। এখানে যদি আমরা তাকাই, দেখব যে এই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে মূলত ইউরোপের যে বিভিন্ন রাষ্ট্রগুলো, তারা যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছে সেটারই পরিণতি হচ্ছে কি, তোমার এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় নিজেদেরকে জড়িয়ে ফেলা। বোঝা গেল? তো এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার যে কারণগুলো আছে তাকে আমরা কতগুলো ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ এবং অন্যান্য কারণ। ঠিক? তো রাজনৈতিক কারণটা, প্রথমে যদি অর্থনৈতিক কারণটা বলি, সেই অর্থনৈতিক কারণে কিছু থিওরিটিক্যাল দিক বা তত্ত্বগত দিক রয়েছে। কিরকম? দুজন ঐতিহাসিক কথা বলতে হবে। একজন হচ্ছেন জে হবসন, ইংল্যান্ডের অর্থনৈতিক ঐতিহাসিক, আর অবশ্যই আরেকজন ঐতিহাসিক এবং বিপ্লবী লেনিন। এই দুজনের মতবাদকে আমরা একসাথে দেখব। তো প্রথমে হবসনের কথা একটু আলোচনা করি। জে এ হবসন ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক বটে। তিনি তার একটা বই গ্রন্থ ইম্পেরিয়ালিজম আর স্টাডি, এই গ্রন্থে তিনি দেখাচ্ছেন যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার বা সাম্রাজ্যবাদ, যেভাবে বলি না কেন, তার একটা অর্থনৈতিক ব্যাখ্যা দিচ্ছে। সেটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই যে তিনি যেটা বলছেন যে এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কি হচ্ছে, আমরা এই পুঁজিপতিরা কি করছে না, মুনাফার পাহাড় গড়ে তুলছে, সঞ্চয় করে করে সেটাকে একটা পাহাড় গড়ে তুলছে মূলধনে, যাকে বলা হচ্ছে গ্লাট অফ ক্যাপিটাল, GLUT, গ্লাট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল মানে মূলধন, তাহলে মূলধনে একটা পাহাড় গড়ে ফেলছে। এবং এই যে অতিরিক্ত উদ্বৃত্ত মূলধন বা উদ্বৃত্ত মূলধন, তারা তখন কি করছে, উপনিবেশে বিনিয়োগ করতে যাচ্ছে বা কোনো একটা স্থানে বিনিয়োগ করতে যাচ্ছে। কারণ এই মূলধনকে বাড়াতে চাইলে সেই মূলধনগুলোকে কিন্তু রেখে দিলে হবে না, তাকে আরও বিনিয়োগ করতে হবে। এখন বিনিয়োগ করার জন্য তো নিজের দেশের জায়গা খালি নেই, বা নিজের নিজের মহাদেশের জায়গা খালি নেই, তাহলে অন্য কোনো দেশ বা অন্য কোনো মহাদেশ দখল করতে হবে। তাহলে তখন তারা কি করছে, নিজের দেশের সরকারকে উপর চাপ তৈরি করছে বা সেই দেশের সরকারকে বাধ্য করছে কি করতে না, অন্য দেশের উপনিবেশ দখল করতে। বোঝা যাচ্ছে? মানে তাদের এত পরিমাণে, ধরো আমরা তোমাদের যে উদাহরণ দিয়ে বোঝাই, ধরো একটা ঘরের মধ্যে রয়েছে, ঘর ভর্তি গ্যাস, বা তোমরা নেই, ধরো কেউ রয়েছে, মানে কেউ নেই, ঘর ভর্তি আর গ্যাস, এবং সেই গ্যাসটা বেরোনোর কোনো জায়গা নেই। এমত অবস্থায় যদি ঘরে কোনো জায়গায় একটা সরু ওপেনিং বা ছিদ্র পাওয়া যায়, তখন গ্যাসটা কি করবে, ওই ছিদ্রের মধ্যে দিয়ে দ্রুত গতিতে বেরোতে থাকবে। ঠিক এখানেও তাই, তাদের মূলধনের পরিমাণ এতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে, সেই মূলধনে যেন একটা বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছে। তখন তাদের আশু কর্তব্য এই মূলধনগুলোকে বিনিয়োগ করা। এখন তুমি চাইলেই তো বিনিয়োগ করতে পারবে না অন্য দেশে, বা করলেই সে তোমার মুনাফা আসবে তার কোনো মানে নেই। তখনই সেটা সম্ভব যখন তুমি কোনো দেশে একটা উপনিবেশ দখল করে তার রাজনৈতিক ক্ষমতা এবং তাদের সম্পদগুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারো। যেমন ভারতকে ইংল্যান্ড ব্যবহার করা ছিল, ঠিক তখন দেশের সরকারই উপনিবেশ দখলে বাধ্য হচ্ছে, অর্থাৎ এই পুঁজিপতির দ্বারা পরিচালিত হয়। তার মানে দেখছো, পুঁজিপতি শ্রেণী কিন্তু তোমার উপনিবেশের দিক নির্দেশ করে দিচ্ছে। আর উপনিবেশ দখল মানে তো সেটা সামান্য পুঁজি বিষয়ক না, সেটা একটা সাম্রাজ্যবাদী বিষয় হয়ে যাচ্ছে।
কিন্তু তার পেছনে কিন্তু অর্থনৈতিক কারণ রয়েছে। তাহলে হবসনের কথাটা বোঝা গেল। আমরা আরেকটু এগিয়ে লেনিনকে যদি ধরি, ভিআই লেনিন, তার যে বিখ্যাত গ্রন্থ ক্যাপিটালিজম, দ্য হাইয়েস্ট ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, মানে কি? ইম্পেরিয়ালিজম মানে আমরা কি জানি? সাম্রাজ্যবাদ, তাই তো? দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম মানে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। বইটার নামের ব্যাখ্যাটা যদি আমরা করিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা তার ব্যাখ্যাটা বুঝে যাব। নামের মানে যে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হচ্ছে সাম্রাজ্যবাদ। কিরকম আমরা একটু দেখে নিই। আপাত দৃষ্টি তোমার মনে হয় যে ক্যাপিটালিজম মানে যেটা পুঁজিবাদী ব্যবস্থা, একটা নিরীহ ব্যবস্থা। নিরীহ কেন? মানে রাজনৈতিক প্রেক্ষাপটে নিরীহ। সে কি চায়? সে মুনাফা অর্জন করতে চায়, পুঁজি বিনিয়োগ করে শ্রমিকের শ্রমের মাধ্যমে সে মুনাফা অর্জন করতে চায়। তা আপাত দৃষ্টিতে এটা একটা নিরীহ, কিন্তু আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি এই মুনাফা অর্জন করা কি খুব সহজ? না। তুমি যদি মুনাফা অর্জন করতে চাও, মানে বিশেষ করে বাইরের দেশে, নিজের দেশের বাইরে গিয়ে, তাহলে কিন্তু সেখানে তোমাকে উপনিবেশ দখল করতে হবে, এবং সেখানে তুমি তোমার একা নয়, অন্যান্য অনেক প্রতিদ্বন্দ্বী কিন্তু সেখানে রয়েছে। তারাও কিন্তু তাদের দেশের সরকারকে বাধ্য করছে এইসব অঞ্চলে উপনিবেশ দখল করতে। তাহলে সমস্ত দেশের সরকারকে যদি এরকম বাধ্য করা হয় তাহলে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আসছে, তাই তো? মানে উপনিবেশ দখলকে কেন্দ্র করেই তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আসছে। বা এখানে যদি আমি একটা ছোট্ট গাণিতিক ব্যাখ্যা দিই তোমাদের কাছে, আরও গ্রহণযোগ্য হতে পারে। এই যে উপনিবেশের সংখ্যা, সারা পৃথিবীতে যত উপনিবেশ স্থাপন করা যায় এর সংখ্যা তো সসীম, ফাইনাইট। কিন্তু আমরা যদি দেখি এই উপনিবেশ, এই যে পুঁজিপতি শ্রেণী যারা আছে তাদের যে চাহিদা, অর্থাৎ মুনাফা অর্জন করার যে চাহিদা, সেই চাহিদা কিন্তু অসীম, ইনফাইনাইট। অন্যদিকে তোমার মানে উপনিবেশের সংখ্যা কিন্তু ফাইনাইট, সীমিত। তাহলে এই অসীম এবং সসীম মানে ফাইনাইট এবং ইনফাইনাইটের যে দ্বন্দ্ব, যত দ্বন্দ্ব হচ্ছে তত কিন্তু প্রতিদ্বন্দ্বিতারও তীব্র আকার ধারণ করছে। কেন? তার মানে যেটা ছিল সামান্য পুঁজিবাদ, সেই পুঁজি বাধ্য করছে স্ব দেশের বা নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখল করতে। ফলে যা ছিল একসময় নিরীহ একটা পুঁজি, সেটাই এক সরকারকে বাধ্য করছে উপনিবেশ দখল করতে। আর সেটা মোটেই খুব নিষ্কণ্টক নয়। উপনিবেশ দখল করা মানে সেখানে আরও অনেক উপনিবেশ দখলের জন্য প্রস্তুত আছে, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ছে, এবং এই প্রতিদ্বন্দ্বিতা একটা সময় এসে সাম্রাজ্যবাদের চেহারা নিচ্ছে। ঠিক তখন পুঁজিবাদটা পিছনে চলে এসে সাম্রাজ্যবাদ আসছে। কিন্তু এই সাম্রাজ্যবাদটা আসছে কোত্থেকে? এই সূত্রপাতটা কোত্থেকে হচ্ছে? এই সূত্রপাতটা হচ্ছে কিন্তু সেই পুঁজির থেকেই। অর্থাৎ পুঁজিবাদটা যখন একটা পাহাড়ের আকারে পৌঁছে, একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, পুঁজিগত প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু সেটা আর পুঁজিগত প্রতিদ্বন্দ্বিতা থাকে না, তখন একটা সে সাম্রাজ্যবাদের চেহারা নেয়। এই যে অতিরিক্ত উৎপাদন করে, দেশের জনসংখ্যার চাহিদা মিটিয়ে সে অতিরিক্ত উৎপাদন করে, করতে গেলে তার আরও কি লাগছে? সস্তায় কাঁচামাল লাগছে, এবং আর কি লাগছে না, উৎপন্ন সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করা, অর্থাৎ বাজারের সন্ধান। এই দুটোই সে কোত্থেকে পেতে পারে? উপনিবেশ থেকে পেতে পারে, তাই তো? ফলে উপনিবেশ দখলের জন্য আরও প্রতিযোগিতা বাড়ছে। প্রতিযোগিতা ভালো, সেই প্রতিযোগিতা একসময় প্রতিদ্বন্দ্বিতায় রূপান্তরিত হচ্ছে। এবং তাহলে এই উপনিবেশ মানে আমরা যদি পুঁজিবাদটার উপর থেকে যদি পর্দাটা সরিয়ে নিই, তাহলে দেখব পুঁজিবাদের জঠরেই কিন্তু সাম্রাজ্যবাদের জন্ম নিচ্ছে। আশা করি এটা বোঝা গেল। যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নেবে। তাহলে এইভাবে পুঁজিবাদী ব্যবস্থার যে প্রতিদ্বন্দ্বিতা, তার অর্থনৈতিক কারণ হচ্ছে এই গেল লেনিন এবং হবসনের ব্যাখ্যাতে। এবারে দেখো আমি আসবো রাজনৈতিক কারণ। দেখো রাজনৈতিক কারণটা আমরা যদি দেখি যে শুধুমাত্র অর্থনৈতিক কারণ কিন্তু নয়। আধুনিক যে সাম্রাজ্যবাদ,
তার পেছনে কিন্তু রাজনৈতিক কারণটা যুক্ত ছিল। এ প্রসঙ্গে তোমাদের হয়তো বলেছি আগে যে আধুনিক সাম্রাজ্যবাদ যদি বলি, পুরানো সাম্রাজ্যবাদের থেকে কতটা পার্থক্য ছিল আমি একটা কারণে বলেছি তোমাদের। এখন দেখো রাজনৈতিক কারণটা কি না, এই যে ইউরোপের দেশ, মূলত ইউরোপের দেশগুলো মনে করতো যে তারা যদি বেশি সংখ্যায় উপনিবেশ দখল করতে না পারে তাদের শক্তি বাড়বে না এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কি হবে, সম্মান থাকবে না। মানে এটা একটা প্রেস্টিজ, যেমন আমরা বলি না যে দাদাগিরি, যে যত বেশি অঞ্চলে তার দাদাগিরি ফলাতে পারে, ঠিক এটাও তাই। যত বেশি সংখ্যক উপনিবেশে দখল করতে পারবে তত তার সম্মান থাকবে, তত আন্তর্জাতিক ক্ষেত্রে তাকে সমীহ করবে। ঠিক যেরকম ভেবে দেখো ইংল্যান্ড, কেন ইংল্যান্ডকে সবাই সমীহ করত? শুধু তাই নয়, এই উপনিবেশ যারা লোক তাদেরকে সামরিক শিক্ষা দেওয়া হবে। ভারতের লোকেদেরও সামরিক শিক্ষা দিয়েছে, দিয়ে ইংল্যান্ড নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে। তাহলে এটাই তাদের লক্ষ্য, যে উপনিবেশের লোকদের সামরিক শিক্ষা দিয়ে কি করব না, নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করাই হচ্ছে ইউরোপীয় যে দেশগুলি তাদের মনোভাব বা অভিপ্রায়। বোঝা গেল? এবং ওই সকল দেশের সম্পদগুলো যে আহরণ করা যায়, করে যদি নিজের দেশে অর্থবল বৃদ্ধির চেষ্টা করা যায়, এটাই তাদের লক্ষ্য। বা বিভিন্ন যে জলপথগুলো রয়েছে সেই জলপথগুলির উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করা ছিল। এবং জলপথে নিয়ন্ত্রণ কায়েম করতে গেলে কী লাগবে, নৌশক্তি লাগবে। ফলে নৌশক্তি আধিক্য লাগবে, সামরিক ঘাঁটি স্থাপন করতে হবে, তাই তো? তাহলে এইভাবে একের পর এক যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো দেখছি আমরা উপনিবেশিক প্রতিদ্বন্দ্বীর কারণ। এবং এই পদ্ধতিগুলো কিন্তু সব রাজনৈতিক। আমার যত বেশি উপনিবেশ দখল করতে হবে, যত নৌঘাঁটি, যত সামরিক প্রস্তুতি থাকবে আমার, তত আমাকে বিভিন্ন দেশ কিন্তু সমীহ চোখে দেখবে। অর্থাৎ এইভাবে সাম্রাজ্যবাদের পেছনে একটা রাজনৈতিক উপাদানও কাজ করছে। ঠিক? তাহলে এটা বোঝা গেল। এর বাইরে কি বলবো? এর বাইরে বলতে গেলে অন্যান্য কারণ যদি আমরা ধরি, সেখানে দেখব যে খ্রিস্টান মিশনারি, মানে যারা খ্রিস্টান মিশনারি যারা ছিলেন, যারা খ্রিস্ট ধর্ম প্রচার করতেন, তাদের একটা ভূমিকাও ছিল। কীরকম না, এই যে মিশনারি বা খ্রিস্ট ধর্ম প্রচারক, তারা কি করলেন, তাদের প্রভাবটা তারা কি করলেন, যে অনাবিষ্কৃত মহাদেশ আফ্রিকা, ডার্ক কন্টিনেন্ট বলা হতো, বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, তাহলে তারা সেই নতুন মহাদেশে তাদের ধর্ম প্রচার করতে যাওয়া হচ্ছে। কারা যাচ্ছেন? বিশেষ তোমার নাম হয়তো অনেকেই শুনেছ, বিখ্যাত ব্রিটিশ ধর্ম প্রচারক ডেভিড লিভিংস্টন, তার সাথে সাথে আরও বা স্ট্যানলি, ফরাসি ধর্ম প্রচারক ছিলেন ল্যাটি, জেরিক, এরকম প্রমুখ ধর্মপ্রচারকরা গেছে। তো তারা যখন ধর্মপ্রচারের জন্য যাচ্ছেন, তাদের সঙ্গে সঙ্গে কারা প্রবেশ করছে? ইউরোপীয় বণিকরাও কিন্তু প্রবেশ করছে। কেন? সেখানকার সম্পদ আহরণ করার জন্য। তো সেই কারণে আমি একটা নাম দিয়েছি, এটা 3G। 3G কি? গড, গ্লোরি এবং গোল্ড। তা গড কি? গড মানে এখানে খ্রিস্টান মিশনারিরা তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করতে যাচ্ছে, তাদের ধর্ম যে কত উন্নত সেটা এই আফ্রিকার পিছিয়ে পড়া মানুষদের অবগত করতে যাচ্ছে। গড। গ্লোরি কেন না, ইউরোপীয় সভ্যতা যে অনেক উন্নত, যে আধুনিক, এই সভ্যতাগুলো যে অনেক পিছিয়ে আফ্রিকার সভ্যতা, যত এখানে সভ্যতার মানুষ, প্রথম মানুষ এখানে দেখা দেখ বা সভ্যতার জন্ম এখানে হোক, ইউরোপীয় সভ্যতার যে গ্লোরি, ঐতিহ্য, সেটাকেই প্রচার করার উদ্দেশ্যে যাচ্ছে। এর বাইরে একটা কি রয়েছে বললাম, যে বণিকরা যাচ্ছে, তার মানে গোল্ড মানে এখানে সম্পদ, মানে ওই যে আফ্রিকা মহাদেশকে অনাবিষ্কৃত রয়েছে তাকে এক্সপ্লোর করা, তাকে খুঁজে বের করা, তার থেকে যে সম্পদগুলো আহরণ করা, এই উদ্দেশ্যগুলো রেখে কিন্তু খ্রিস্টান মিশনারির সঙ্গে সঙ্গে বণিক শ্রেণী কিন্তু প্রবেশ করেছে। সেই জন্য একটা কথা বলা হয় যে ধর্ম পতাকাকে অনুসরণ করেনি, পতাকা ধর্মকে অনুসরণ করেছে। মানে যেখানেই ধর্মীয় মিশনারিরা প্রচারকের কাছে, তাদের পিছু পিছু কিন্তু এই বণিক সম্প্রদায় তাদের সম্পদের ললসায় কিন্তু সেখানে গিয়ে তারা প্রবেশ করেছে। এভাবেই উপনিবেশ বিস্তার কিন্তু আরও
ত্বরান্বিত হয়েছে। তাহলে এই গেল হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার যে বিভিন্ন কারণগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। আজকে তোমাদের এই পর্যন্ত রইল।